তো ডাক্তারবাবু এই যে কথায় কথায় বলে যে তার কেটে যায় মানুষের, একটা সাইকোলজিক্যাল একটা সাপোর্ট খুব দরকার। তো আমার মধ্যে কি হচ্ছে ব্রেনে? এই যে আমার ছটফটানি হচ্ছে। ডাক্তারবাবু আপনি কোনো পেশেন্ট এরকম পেয়েছেন যেখানে আপনি নার্ভাস হয়ে গেছেন? এই যে আপনার সাথে কথা বলে দেবেন নার্ভাস হয়ে যাচ্ছে। স্ট্রোক এখন ঘরে ঘরে। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভুলে যাওয়া রোগটা নিয়ে একটু কিছু বলুন। রবীন্দ্রনাথের গান আছে না, ভুলে যাই থেকে থেকে। একটা রোগ যেটা আপনি খুব কমনলি পান, ফোটোফোবিয়া। পায়ে ঝিঝি ধরে, তখন পাটা কেটে বাদ দিতে হলো। আর আমাদের মডার্ন লাইফস্টাইলে স্পাইন কতটা এফেক্টেড হচ্ছে। ছোটবেলায় আমরা প্রকৃতির মধ্যে মানুষ হয়েছি। খুব কমন প্রবলেম নিয়ে লোকে ভোগে, সেটা হচ্ছে মাথা ব্যথা। কিছু হলে একটু সারিডন খেয়ে নিই। যে মিউজিককে ব্যবহার করা চিকিৎসায়। গানের গুরুর কথা বলতে হয়। সুচিত্রা মিত্র আমার গানের গুরু, তার কাছে বহুদিন আমি শিখেছি। কি অসুখ ছিল না? মটকা গরম বা খুব মাথা গরম। আবার কোনো মাথা ব্যথা নেই, কারো মাথা ব্যথাও থাকে না। Injection. নমস্কার, আমি সায়ন। নমস্কার, আমি কুশল। আর আমরা আজকে আমাদের নার্ভকে খুব কন্ট্রোলে আনার চেষ্টা করছি, এতটাই নার্ভাস রয়েছি আমরা। আজকে আমাদের সাথে যিনি আছেন, যে ডাক্তারবাবু আমাদের সাথে আছেন, তিনি এই দেহে এক লিখে যদি 12টা শূন্য লেখেন তাহলে এই 7 ট্রিলিয়ন নার্ভের ডাক্তার, মানে উনি একজন নিউরোলজিস্ট, ডক্টর অংশু সেন। নমস্কার স্যার, আমাদের শোতে আসার জন্য। তো ডাক্তারবাবু এই যে কথায় কথায় বলে যে তার কেটে যায় মানুষের, এই যে আপনি একটু আগে বললেন একের পিছনে যত শূন্য বসাও, একের পিছনে যত শূন্যই বসাও, এক কেটে গেলে কিন্তু শুধু শূন্যই থাকে। আচ্ছা, আর যদি পরমার্থ না হবে, শুধু অর্থের পিছনে ছোট, শুধু অনর্থই পড়ে থাকে। খুব গোদা বাংলায় মানুষ যে বলে যে আমাদের মাথার ভেতরে প্রচুর তার থাকে। ব্রেন ব্যাপারটা কি এবং ব্রেন ঠিক কেমন দেখতে হয়? একদম তাই। তারপর তার কেমন দেখতে জানতে হলে তার কেটে গেলেই বোঝা যাবে তার কাটার লোক। সেরকম তাই আমি যদি বলি লোকটি কেমন ছিল, তার বা জিনিসটা আমি যদি বলি যে ব্রেন কেমন দেখতে, তার ব্রেন যদি ঠিকমতো ফাংশন না করে তাহলে বুঝতে পারবো যে বিদঘুটের ব্রেন কীরকম, তাহলে তার আসল পরিচয়টা আমরা পাবো, তাই না? এটা সেরকম ব্যাপার। আপনার এত বছরের প্র্যাকটিস জীবনে, মানে আপনি সবচেয়ে কমনলি একটা রোগ যেটা আপনি খুব কমনলি পান, এই নিউরাল ডিজিজ। নার্ভকে নিয়ে নার্ভাস হওয়াটা হচ্ছে সবচেয়ে কমন অসুখ আমি পেয়েছি। এটা হচ্ছে আপনার কথার মধ্যেই উত্তর রয়েছে, নার্ভকে নিয়ে নার্ভাস হওয়া। সত্যি যে কোনো অসুখে আমরা যেমন নার্ভাস হয়ে পড়ি, হার্টের অসুখে আমরা নার্ভাস হয়ে পড়ি, সুতরাং যে কোনো অসুখে আমরা নার্ভাস হতে পারি। তবে সত্যি কথা যদি বলতে হয়, নার্ভাস সিস্টেম অসুখের মধ্যে সবচেয়ে যেটা কমনলি আমরা সেটা স্ট্রোক, হ্যাঁ, বা ব্রেন অ্যাটাক যাকে বলা হয়। আর ডাক্তারবাবু আপনি কোনো পেশেন্ট এরকম পেয়েছেন যেখানে আপনি নার্ভাস হয়ে গেছেন, এরকম কোনো ক্রিটিক্যাল কেস? আপনার সাথে কথা বলে দেবেন নার্ভাস হয়ে যায়, কারণ পরের প্রশ্ন কি আসবে আমি জানি না। না, এই একটা ক্রিটিক্যাল কেসের ব্যাপারে আপনি জানতে চাইছি, মানে যেটা আসার পরে আপনি বলবেন যে কি এটা তো আমার ডাক্তারি জীবনে একটা বড় চ্যালেঞ্জ এনে দিল। সব কিছুই চ্যালেঞ্জের মধ্যে, কারণ প্রতিটি কেসের থেকে আলাদা। বইটি যেমন গানের ক্ষেত্রে যেমন স্বরলিপি একটা কাঠামো মাত্র, ডাক্তারি ক্ষেত্রে বইটা একটা কাঠামো মাত্র। আর আপনি কিছুক্ষণ আগে স্ট্রোকের কথা বললেন, স্ট্রোক এখন ঘরে ঘরে। ইনফ্যাক্ট আমার বাড়িতেও স্ট্রোক পেশেন্ট রয়েছে। যেটা হয়েছিল যে আমরা বুঝতে পারিনি যে তার স্ট্রোক হয়েছে। আসলে ব্যাপারটা কি করে বুঝবো? স্ট্রোক ব্যাপারটা একটা মিসকনসেপশন থাকে ঠিকই। অনেকে বলে স্ট্রোক মানে হার্ট অ্যাটাক, আসলে এটা ব্রেন অ্যাটাক। হ্যাঁ, মানে ব্রেনের মধ্যে অকস্মাৎ রক্ত চলাচল কমে গেলে অথবা রক্তশিরা ফেটে গেলে স্ট্রোক হয়। হেমারেজিক স্ট্রোক, ইস্কেমিক স্ট্রোক। তো আমাদের দেখতে হবে যে স্ট্রোক কী করে, যে বুঝবো কী করে। ফার্স্ট বলে একটা যদি নেমোনিক্স ধরি, ফেস, মুখের একটা পার্টিকুলার দিক বেঁকে যাওয়া, আর্ম একটা পার্টিকুলার হাত বা পা বা দুটো হাত, একটা হাত একটা পা একদিকে হঠাৎ অবশ হয়ে গেল, বসার হয়ে গেল। স্পিচ, কথা বলা জুড়িয়ে গেল। লাস্ট হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং যখন স্ট্রোক হবে সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু নিকটবর্তী হাসপাতালে যেতে হবে। কেন যেতে হবে? কেন প্রত্যেকটা মিনিট কাউন্টস। কেননা আমাদের দেখতে হবে যদি কোনো সময় কোনো ইস্কেমিক স্ট্রোক হয়, সেখানে আমাকে থ্রোম্বোলিসিস একটা গোল্ডেন পিরিয়ড আছে 3 থেকে 4.5 ঘন্টার মধ্যে। সেখানে আমাকে পৌঁছালে সেক্ষেত্রে আমি আইভি থ্রোম্বোলিসিস করতে পারি। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের সেই সুবিধাটা হলো কি, যে আমাদের যে পক্ষাঘাত আক্রান্ত যে রুগী, তার এই পক্ষাঘাতটা আমাকে সারাতে পারি যদি গোল্ডেন আওয়ারের মধ্যে আসতে পারা যায়। এছাড়াও তো তারপরে অন্যান্য আনুষঙ্গিক চিকিৎসা রয়েছে, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা গেল টাইমটা লিমিটটা ক্রস করে গেল, সেক্ষেত্রে কিন্তু থ্রম্বোলাইসিস করে খুব একটা উপকার হবে না। মেকানিক্যাল থ্রম্বেক্টমির পরের স্টেজ যদি ঠিকমতো দেখা গেল যে থ্রম্বোলাইসিস করার পর ঠিকমতো ক্লটটা রিমুভ হলো না, সেক্ষেত্রে আমাদের নিউরোসার্জিক্যাল ইন্টারভেনশন বা ইন্টারভেনশন নিউরোলজিস্টের সাহায্য নিয়ে আমাদের থ্রম্বাসটাকে বা ক্লটটাকে রিমুভ করতে হতে পারে।
মানে স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে যেটা ডাক্তারবাবু বলছেন যে এই গোল্ডেন যে আওয়ারটা সেটা খুব ইম্পর্টেন্ট। যদি বোঝা যায় যে পেশেন্টের স্ট্রোক হচ্ছে বা কোনো ডাক্তার যদি এসে বলে যে হ্যাঁ ইমিডিয়েটলি নিয়ে যান, তাহলে কিন্তু বিন্দুমাত্র সময় অপচয় না করে হসপিটালে নিয়ে যাওয়া, যেটা ডাক্তারবাবু বললেন যে একটা ইনজেকশন যেটা ওনার সারা জীবনের একটা বিশাল পরিবর্তন এনে দিতে পারেন যদি সেই ইনজেকশনটা তাড়াতাড়ি দেওয়া যায়। আরেকটা দেখো, আগে আমরা জানতাম যে একটু 40+, 50+ মানুষদের স্ট্রোক হয়, এখন 20s চলে এসেছে। এটার কারণ কারণ একটা জিনিসটা জানতে হবে স্ট্রোক কেন হচ্ছে। প্রথম কথায় যে মূল প্রশ্নটার মধ্যেই উত্তরটা লুকিয়ে রয়েছে। স্ট্রোক ইন ইয়াং, স্ট্রোক ইন অ্যাডাল্ট। অনেক সময় দেখা যায় স্ট্রোক ইজ অলসো জেনেটিক ডিজিজ। হ্যাঁ, তো আমার বাচ্চাদের ক্ষেত্রে যেমন ইয়াঙ্গার অনসেট স্ট্রোকে যেমন ক্ষেত্রে দেখতে পেয়েছি, অনেক সময় দেখা গেল যে কোনো আর্টেরিওভেনাস ম্যালফরমেশন রয়েছে, ফ্যামিলি হিস্ট্রি অফ স্ট্রোক রয়েছে। লাইফস্টাইল খুব ইম্পর্টেন্ট। এখন উচ্চ রক্তচাপ খুব ইম্পর্টেন্ট। দ্য কমনেস্ট কজ অফ স্ট্রোক হচ্ছে হাই ব্লাড প্রেশার। সুতরাং অনেক সময় দেখা গেল অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, ফাস্ট ফুড, অতিরিক্ত ওবিসিটি, স্থূলতা, কায়িক পরিশ্রম কম করা, এইসব কিন্তু স্ট্রোকের একটা খুব ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। ডিসলিপিডিমিয়া, কোলেস্টেরল বেশি, ট্রাইগ্লিসারাইড বেশি, ঠিকমতো নিয়ন্ত্রণ অথবা চেকই করা হলো না। ব্লাড প্রেশার বেশি আছে, খুব গুরুত্ব দেওয়া হলো না, ব্লাড প্রেশার মাপাই হলো না। সুগার আছে, ঠিকমতো খেয়াল করা হলো, ঠিক রেগুলার এক্সারসাইজ করা হলো না, সবই কিন্তু স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। সুতরাং এগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে। মদ্যপান করা, ধূমপান করা, এগুলো কায়িক পরিশ্রম কম করা, সেগুলো কিন্তু আমাদের এখান থেকে দূরে থাকতে হবে। স্ট্রোকের যে অন্যান্য কারণ যেগুলো আছে আমাদের সেগুলো আমাকে বার করতে হবে। হার্টের কজ থেকে অনেক সময় স্ট্রোক হতে পারে, এট্রিয়াল ফিব্রিলেশন। হার্টে যদি কোনো ভালভের সমস্যা থাকে সেখান থেকে হতে পারে, ভাস্কুলাইটিস বলে একটা অসুখ হতে সেখান থেকে হতে পারে। সুতরাং আমাকে সমস্ত রকমের আমাদের কারণগুলো অনুসন্ধান করে তারপর নির্দিষ্ট অসুখটি শনাক্তকরণ করতে হবে। ডাক্তারবাবু, আপনি তো প্রচুর এরকম স্ট্রোক পেশেন্ট দেখেন আর সুস্থও করেছেন প্রচুর লোককে। একটু যদি আমাদের দর্শকদের বলেন যে স্ট্রোক হলেই খুব চিন্তা না করে তাড়াতাড়ি যদি চিকিৎসা করা যায়, তাহলে কীরকমের প্রগনোসিস, কীরকম, কতটা সুস্থ হয়ে উঠতে পারে? প্রথম কথা হচ্ছে যে আমাদের এটাকে অ্যাকিউট ফেজটাকে আমাকে কাটিয়ে উঠতে হবে। খুব ইম্পর্টেন্ট অ্যাকিউট ফেজটা কাটিয়ে ওঠা। সেটা ডিপেন্ড করছে কী ধরনের স্ট্রোক কোথায় হয়েছে এবং তার বয়স কত, অন্যান্য কোমরবিডিটিস কীরকম আছে সেগুলো দেখা। তারপরে পরবর্তী সময় আসে যখন রিহ্যাবিলিটেশন ফেজ যখন আসে, সেটা পুনর্বাসন যাকে বলা হচ্ছে, সেটা অনেক সময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফিজিওথেরাপি বা অন্যান্য অকুপেশনাল থেরাপিগুলো আমাদের সাহায্য নিতে হতে পারে। সেই ক্ষেত্রে অনেক সময় যখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে তখন বাড়ির লোককে বুঝিয়ে দেওয়া যেটা সারতে সময় লাগবে, কিন্তু ধৈর্য সহকারে অপেক্ষা করা এবং বাড়িতে তার ব্যবস্থা করা। কারণ দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকা সবসময় সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে বাড়িতে একটা অল্টারনেটিভ ম্যানেজমেন্টের ব্যবস্থা করা যাতে তার সে সুস্থ হয়ে উঠতে পারেন তাড়াতাড়ি। অ্যাট দ্য সেম টাইম কিন্তু তার একটা সাইকোলজিক্যাল একটা সাপোর্ট খুব দরকার। সাপোজ কথা বলতে আমরা একদিন কথা বলতে না পারলে অধৈর্য হয়ে যাই, হাত একটু না নড়লে আমরা একটু অধৈর্য হয়ে যাই। সুতরাং তার প্রতি সমব্যথী হতে হবে, খুব ইম্পর্টেন্ট। কারণ করুণার দৃষ্টি সমব্যথী হতে হবে, তার কষ্টটা বোঝার মানে একটা উপলব্ধি করতে হবে। তাহলে বুঝতে পারা যাবে যে কতখানি কষ্ট হয় যে মানুষজন কথা বলতে পারে না। যখন কথা বলতে পারে না, তার যে দুঃখটা যদি অনুধাবন করতে পারি, তখনই বুঝবে স্পিচ থেরাপি, এরপরে গিলতে না পারে তার সোয়ালো থেরাপি, তার অকুপেশনাল থেরাপি। যদি একটা বাচ্চা অল্প বয়সী ছেলে যদি চাকরি থেকে হঠাৎ যদি তার স্ট্রোকের জন্য তার চাকরি চলে যায়, তার কী অবস্থা হতে পারে। এদেরকাল একটা মেডিকেল ট্রিটমেন্ট, তার সাথে একটা আমাকে দেখতে হবে তার একটা কাউন্সেলিংয়ের ব্যাপার, তার পরিবারের যে সমস্যা, সব অর্থনৈতিক ব্যাপার, সমস্ত কিছু কিন্তু মাথায় রেখে চিকিৎসা দেখুন। খুব কমন প্রবলেম নিয়ে লোকে ভোগে, সেটা হচ্ছে মাথা ব্যথা। খুব কমনলি মাথা ধরেছে, মাথা ব্যথা। এই মাথা ব্যথা কিছু ক্ষেত্রে তো খুব সিরিয়াস হয়। ধরুন আবার কোনো মাথা ব্যথা নেই, কারণ মাথা ব্যথা। আর ডাক্তারবাবু আরেকটা কথা বলি, আমার প্রচুর বন্ধুর এই অভ্যাসটা রয়েছে এবং আমাদের মনে হয় সবারই অভ্যাস, চলে একটু সারিডন খেয়ে নিই। রাইট, একদম রাইট। সবাই ভাবি যে একটা সাইডন খেললে, এবং সেই উপদেশ আমরা সবাইকে দিতে থাকি। আমি যদি উকিল নাই, আমার লোকে ওকে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকবো। আমি যদি ডাক্তারি পরামর্শ দিতে, সবাই সব বিষয়ে এখন অভিজ্ঞ হয়ে গেছি। আমরা সবাইকে পরামর্শ দিই, কিন্তু নিজে কিন্তু সেই পরামর্শগুলো যেগুলো দিই সেগুলো নিজেরা কিন্তু পালন করি। সবাইকে বলে হাঁটতে হবে, নিজেরা হাঁটি না। সবাই বলে মদ্যপান করবে, কিন্তু নিচে আমরা লুকিয়ে মদ্যপান করি, তাই না? অনেক সেরকম অনেকটা। যাই হোক, তো সেই ক্ষেত্রে যে মাথা ব্যথার ব্যাপার যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু খুব প্রত্যেকটা ব্যাপার কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে হবে। কারণ এখন নিউরোলজি একটা যে বিশাল একটা দিগন্ত খুলে গেছে, বিভিন্ন ধরনের রোগের যেগুলো আমার হাতের নাগালে আমার বাইরে ছিল সেগুলো এখন সমস্ত বিভিন্ন
দিক, চিকিৎসা দিগন্ত খুলে গেছে, বলে সমস্ত কিন্তু এখন হাতের মুঠোয়। সুতরাং রোগটা শনাক্তকরণ করতে হবে। একটা মাথা ব্যথা না, মাইগ্রেন নাও হতে পারে, সেটা হয়তো দেখা গেল একটা বিনাইন ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, হয়তো দেখা গেল একটা সেরিব্রাল সাইনাস থ্রম্বোসিস। সুতরাং সেখানে মাইগ্রেন নাও হতে পারে। সুতরাং কোনো কিছুই ডেফিনেট মাইগ্রেন হয়েছে বলে মাইগ্রেন ওষুধ খাওয়া না, অনুসন্ধান করা, ডিটেল ক্লিনিক্যাল এক্সামিনেশন করা, আনুষঙ্গিক পরীক্ষা করা এবং দরকার হলে অন্যান্য ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করা খুব গুরুত্বপূর্ণ। ডাক্তারবাবু, এবার ব্রেনের সাথে ইমোশন, এই বিষয়টা নিয়ে আমরা ঠিক, আলোচনা কারণ করব। আপনি ইমোশনালি চার্জ হয়ে আমাকে প্রশ্ন করছেন, মানে এটা তো আমার মধ্যে কি হচ্ছে ব্রেনে এখন? এই যে আমার ছটফটানি হচ্ছে, হ্যাঁ, sorry, এটা তো আমার শারীরিক ভাবে হচ্ছে, বাহ্যিক। আমি বলছি বাহ্যিক আভ্যন্তরীণ, মানে, এখানে কি এটাকে চলছে? আভ্যন্তরীণ মানে আপনি এখন, আমার মনে হয় আপনি প্রশ্ন করতে খুব একটা উৎসাহ বোধ করছেন। হ্যাঁ, আপনাকে পেয়েছি, উৎসাহ করবো না? ঠিক, এটা আবেগ, এটা আবেগ মস্তিষ্ক কন্ট্রোল করছে। হ্যাঁ, এটাই বলছি। বা অনেকে হয় যে বলে যে মটকা গরম বা খুব মাথা গরম, বদরাগী লোক যেটা বাংলায় বলে। তো আর স্পেশালি দেখেছি হাই ব্লাড প্রেশারের মানুষরাই দেখেছি একটু বদরাগী হয় বা আবার ভদ্রাগ হলে ব্লাড প্রেশার বেড়ে যায়, উল্টোটাও হয়। উল্টোটা হয়। তো আপনি এইটা একটুখানি বলুন, ইমোশনের সাথে ব্রেন কিভাবে কানেক্টেড? খুব ইম্পর্টেন্ট কথা যে এই যে সাডেন রাইজ ইন ব্লাড প্রেশার, যে সার্জ অফ অ্যাড্রিনালিন অ্যাট দ্য হাইট অফ এক্সাইটমেন্ট, র্যাপিড রাইজ অফ ব্লাড প্রেশার করে, এর ফলে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সেরিব্রাল হেমারেজ হওয়ার সম্ভাবনা দেখা গেছে। এক নম্বর। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদের হাঁটার সময় অনেক ইতিবাচক হরমোন এবং কেমিক্যাল সিক্রেটেড হয়, যেমন সেরোটোনিন, ডোপামিন, এগুলোও কিন্তু দেখা গেছে এর ফলে হাঁটার ফলে সেই যে ইতিবাচক যে হরমোনগুলো বা কেমিক্যাল নিউরোট্রান্সমিটারগুলো যেগুলো নিঃসরণ হচ্ছে, সেগুলো কিন্তু শরীরের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। এর ফলে আমাদের কনসেন্ট্রেশন বাড়ে, মনের মাথার একাগ্রতা বাড়ে, চিন্তা শক্তি বাড়ে, ডিপ্রেশন কমে, এবং দেখা গেছে এই যে রেগুলার হাঁটার ফলে স্মৃতিশক্তিও কিন্তু অনেকটা পরিমাণে বৃদ্ধি পায়। ব্রেনের জন্য কোন কোন কেমিক্যালগুলো গুরুত্বপূর্ণ? ডোপামিন একটা, প্রথমে আমি বলি সেই ডোপামিন বলি, যেটা কমনলি আমরা ফেস করে থাকি নিউরোলজিস্টরা, পার্কিনসন্স ডিজিজ। যেমন সাবস্টান্সিয়া নায়গ্রা পার্স কম্প্যাক্টা বলে একটা জায়গা আছে যেখানে আমাদের ডোপামিন সিক্রিশন হয়, যেখান থেকে এর অভাবে পার্কিনসন্স হয়, পার্কিনসন্স ডিজিজ হয়। কারণ পার্কিনসন্স আর ডিজিজ আর পার্কিনসনিজম এক না, অনেক কারণ আছে। ইডিওপ্যাথিক পার্কিনসন্স ডিজিজকে পার্কিনসন্স ডিজিজ বলা হয়, আর পার্কিনসনিজম হচ্ছে পার্কিনসন্সের মতো। আবার পার্কিনসন প্লাস হচ্ছে সে পার্কিনসন্সের সাথে অন্যান্য কতগুলো ম্যানিফেস্টেশন থাকে, যেগুলো ইউজুয়াল থেরাপি যেটা আমরা পার্কিনসন্সে দিই সেটা ঠিক মতো রেসপন্ড করে না, সেটা পার্কিনসন প্লাস বলা হয়। সুতরাং পার্কিনসন্স ডিজিজের ক্ষেত্রে ডোপামিনটা খুব গুরুত্বপূর্ণ একটা কেমিক্যাল নিউরোট্রান্সমিটার। শুধু যেমন আমরা ডায়াবেটিস থাকলে আমরা বাইরে থেকে ইনসুলিন সাপ্লিমেন্ট করি, সেখানে ডোপামিন ডেফিসিয়েন্সির জন্য লিভোডোপা, কার্বিডোপা কম্বিনেশন আমরা ইউজ করে থাকি। এটা আমাদের কোনো ইনজেক্টেবল ফর্ম এখনও আমাদের এখানে ইন্ডিয়াতে ইউজ হয় না, ইউজুয়ালি এটা আমরা ট্যাবলেট ফর্মে দেওয়া হয়। যাদের এরকম খুব ফ্রিকুয়েন্টলি মাথা ব্যথা এই যেগুলো হচ্ছে, তো তাদের তো অবশ্যই ডাক্তার দেখানো উচিত। তো এখানে আমরা দুরকম কিছু কিছু লোক আছে যারা এই নিউরো মেডিসিন আর নিউরো সার্জারি এর মধ্যে ঠিক তফাৎ করতে পারে না, কখন যাব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা মাথা ব্যথা হলো, তাহলে মাথাকে সিটি স্ক্যান করে টিউমার রয়েছে, তাহলে নিউরোসার্জনের কাছে আমাকে যেতে হবে। কোনো আর্টারিওভেনাস ম্যালফরমেশন হলো, তাহলে ভাস্কুলার নিউরোসার্জনের কাছে আমাকে যেতে হবে। দেখা গেল কোনো অ্যানোরিজম আছে, সেটা ক্লিপিং করতে হবে, কয়েলিং করতে হবে, সেক্ষেত্রে নিউরোসার্জনের ক্ষেত্রে যেতে হবে। আর যদি মাইগ্রেন থাকে বা ক্রনিক ডেলি হেডেক থাকে বা অন্যান্য কোনো টাইপ অফ হেডেক থাকে, সেক্ষেত্রে আমাকে নিউরোমেডিসিন ডাক্তারের বাবুর সাথেই কনসাল্ট করতে হবে। ঠিক আছে? এছাড়া অনেক অন্যান্য মাইগ্রেন কেন, অনেক অন্যান্য কারণ আছে, যেমন একটা ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, যেটা আগের নাম ছিল সিডোটিউমার সেরিব্রাই। তারপরে অন্যান্য যে মাথাগুলোর মধ্যে যেটা রয়েছে, যেমন টেনশন টাইপ অফ হেডেক, টেনশন নট ইন দ্য মাসেল, নট ইন দ্য মাইন্ড, হাইপোথ্যালামাস হচ্ছে উৎস, টেনশন টাইপ অফ হেডেক, ক্রনিক ডেলি হেডেক, হ্যাঁ, ইন্ডোমেট্রেন্সিন রেসপন্সিভ হেডেক, অনেকগুলো টাইপ অফ হেডেক যেগুলো রয়েছে। এখন ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ হেডেক সোসাইটির টার্ম একটা বিশাল চার্ট রয়েছে, সেই চার্টটাকে আমরা ফলো করে আমার ডায়াগনোসিসটা আমরা নির্ধারণ করি। কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন মাইগ্রেন উইথ অডা, মাইগ্রেন উইদাউট অডা, ক্লাসিক মাইগ্রেন, কমন মাইগ্রেন, এইগুলো আমাদের যে টাইপগুলো রয়েছে সেগুলো দেখে সেই হিসাবে আমরা নিউরোলজিস্টের কাছে যাব না নিউরোসার্জনের কাছে যাব। একদম মাইগ্রেনটা কি যদি একটুখানি সহজে? মাইগ্রেন যেটা বংশগত অসুখ, রক্ত চলাচলের একটু সমস্যার জন্য এই ধরনের দেখতে পাওয়া যায়, জেনেটিক ডিজিজ অনেক ক্ষেত্রে দেখা গেছে। এর উপসর্গগুলো হলো যে মাথা ব্যথা ইউজুয়ালি একটা দিকে হতে হয়, ইউজুয়ালি, তার মানে এই না যে একটা দিকে হলেই যে মাইগ্রেন হবে, সারা মাথাতেও হতে পারে, পিছনে হতে পারে, দুদিকে হতে পারে,
ঘাড়ে হতে পারে, সব জায়গাতেই হতে পারে। ফোনোফোবিয়া, রক্ত দেখা গেল যে শব্দ এবং আলোতে তার ব্যথা বেড়ে গেল, বমি বমি ভাব, এবং ডিউরেশন অফ হেডেক 4 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে সাধারণ সীমাবদ্ধ থাকে। মাইগ্রেন কি ট্রিটেবল? অবশ্যই মানে মানে কিউরেবল, মানে পুরোপুরি? কিউরেবল না, বয়সের সাথে সাথে এই প্রকোপ আস্তে আস্তে কমতে থাকে। কিছু কিছু আপনি যেটা বললেন যে স্ট্রোক হওয়ার সময় যে ফেসিয়াল ডিফর্মিটি, এই মুখটা কেমন ব্যাকা ব্যাকা লাগছে, আবার অনেক পেশেন্ট বলে যে আমি উঠলাম সকালবেলা দেখছি মুখটা ব্যাকা ব্যাকা, চোখটা দেখছি একটু পড়েই গেছে, কিন্তু আমার সব এমনি হাত পা আমার সব ঠিক এটাও আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অনেক সময় দেখা যাচ্ছে ফেসিয়াল পলসি বা বেলস পলসি থেকে এরকম হতে পারে, ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে, অন্যান্য কারণের জন্য হতে পারে। বেলস পলসি একটা কমন কারণ, সবাই স্ট্রোক বলে অনেক সময় চিকিৎসা হয়েও থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে তাও দেখে রাখতে হবে যে এটা এমআরআই করে দেখে নেওয়া যে অন্যান্য কোনো জায়গায় কোনো অসুখ লুকিয়ে রয়েছে নাকি। অনেক সময় দেখা গেছে যে ফেসিয়াল পলসি বলে, বেলস পলসি বলে চিকিৎসা হলো, কিন্তু দেখা গেল একটা ছোট্ট টিউমার যেমন অ্যাকোস্টিক নিউরোমা পাওয়া গেল, সেই ক্ষেত্রে কিন্তু সেটা আমাকে দেখতে হবে। সুতরাং সেখানে স্টেরয়েড না, সেই ক্ষেত্রে আমাকে সার্জিক্যাল ইন্টারভেনশনের দরকার রয়েছে। আপনার কাছে একটা জিনিস জিজ্ঞেস করি, এই ভুলে যাওয়া রোগটা নিয়ে একটু কিছু বলুন। খুব সুন্দর রবীন্দ্রনাথের গান আছে না, ভুলে যাই থেকে থেকে, এটা আমি আমার একবার এক জায়গায় একটি ডিমেনশনে বক্তৃতা দিতে হয়েছিল, সেই প্রথমেই এই গানটি আমি গিয়েছিলাম যে ভুলে যাই থেকে থেকে। আসলে কি মানে মেডিকেল টার্মিনোলজিটাকে থাক, পরে তো আধ্যাত্মিক ব্যাপারটাও আছে, সে আলাদা, খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক ভুলে যাওয়া মানে কিন্তু ডিমেনশিয়া না, ঠিক আছে? ভুলে যাওয়া অনেক সময় যেতে পারে এটা অ্যামনেশিয়া। ভুলে যাওয়ার সাথে সাথে আমাদের ব্যবহারিক চেঞ্জ থাকতে পারে, লোকে আমরা দেখতে পারি যে সাথে সাথে ল্যাঙ্গুয়েজে প্রবলেম হচ্ছে, ব্যবহারিক পরিবর্তন হচ্ছে, কোথাকার জিনিস কোথায় রাখছি ভুলে যাওয়া হচ্ছে, যেখানে সেখানে ইউরিন হয়ে যাওয়া, সোশ্যাল ইনকন্টিনেন্স যাকে বলা সে দাঁড়িয়ে, এবং চেনা জায়গায় হারিয়ে যাওয়া, পরিচিত লোককে চিনতে না পারা, প্রসোপগ্নোসিয়া বলা হয় যাকে। এই সমস্ত লক্ষণ উপসর্গগুলো দেখতে পাওয়া যায়। তার বিভিন্ন স্টেজ রয়েছে, তার সব ডিমেনশিয়া মানেই যে অ্যালজাইমার্স হয়েছে ভাবার কোনো কারণ নেই। কেননা ডিমেনশিয়ার কিছু কিছু ট্রিটেবল কজেসও রয়েছে, সেগুলো আমাদের ভাবতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে নর্মাল প্রেশার হাইড্রোসেফালাস, সেখানে একটা ডিজিজ এন্টিটি, যেখানে ভুলে যাওয়ার সাথে সাথে চলার সমস্যা থাকতে পারে, অ্যাট দ্য সেম টাইম ইউরিন ধরে রাখার সমস্যা থাকতে পারে। হ্যাঁ, আবার একটা ক্রনিক সাবডুরাল হেমাটোমা, রক্ত জমা রয়েছে সাবডুরাল স্পেসে, সেখানে রক্ত যদি আমি ক্লটটা বার করে নেওয়া যেতে পারে, সেখান থেকে আমরা দেখতে পাই ডিমেনশিয়ার সিমটমগুলো কমে গেছে। আর অন্যান্য ভিটামিন ডেফিসিয়েন্সি থাকতে পারে, থাইরয়েডের সমস্যা থাকতে পারে, এগুলো ইত্যাদি হতে পারে। কিন্তু একটা টার্ম আছে সিউডো ডিমেনশিয়া, ডিপ্রেশন যাদের থাকে তাদের সবসময় মনে হচ্ছে ভুলে যাচ্ছে, লেথার্জি, অ্যাপ্যাথেটিক, কিছুতেই তাদের মনে থাকে না, ডিপ্রেশন, ক্রনিক ডিপ্রেশন। তা দেখতে হবে যে সত্যি তাদের ট্রু ডিমেনশিয়া না সিউডো ডিমেনশিয়া, সেটা আমাদের ঠিকমতো অ্যানালিসিস করে দেখতে হবে। এবং ডিমেনশিয়া অনেকগুলো স্কেল রয়েছে, মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন, আরও অনেক কতগুলো স্কেল রয়েছে, এবং যে উপসর্গগুলো থাকে সেই উপসর্গগুলোকে আমাদের চিকিৎসা তো করতেই হবে, এবং কারণটা নির্ধারণ করতে হবে কী কারণে ডিমেনশিয়া হলো। কারণ আমার একটা টার্ম আছে যাকে বলা হয় ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, সেখানে ভুলে যাওয়ার চাইতে ব্যবহারিক পরিবর্তন অনেক বেশি। যেমন অ্যালজাইমার্স আমরা দেখি মনে রাখার চিন্তাটা অনেকটা, ভুলে যাওয়ার ব্যাপারটা বেশি, সেখানে কিন্তু আরম্ভতেই হয় ব্যবহারিক পরিবর্তন, অ্যাজিটেশন, অ্যাগ্রেশন, অ্যাবনর্মাল বিহেভিয়ার, এগুলো কিন্তু একটা টার্ম আছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। সুতরাং এইগুলো সেই ক্ষেত্রে অনেক সময় সাইকিয়াট্রিক প্রবলেম বলে ভাবা যেতে পারে, কিন্তু সেটা সাইকিয়াট্রিক প্রবলেম না। সেক্ষেত্রে নিউরো ইমেজিং, ডিটেল ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমাদের পার্টিকুলার ডায়াগনোসিস আসতে হবে। সুতরাং কিছু ট্রিটেবল ডিমেনশিয়া, কিছু বা যেগুলো প্রোগ্রেসিভ ডিজেনারেটিভ ডিমেনশিয়া, আবার কিছু ভাস্কুলার ডিমেনশিয়া, আবার মাল্টি ইনফার্ক্ট ডিমেনশিয়া, আর রেগুলার রিপিটেড স্ট্রোক, হাইপারটেনশনের ফলে একটা কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হতে আরম্ভ করে। সেগুলো কগনিটিভ মানে হায়ার মেন্টাল ফাংশনগুলো, যেগুলো মেমোরি, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং ইত্যাদিগুলো আমাদের মেন্টাল ফ্যাকাল্টিসগুলো আস্তে আস্তে কমতে থাকে। সেই ক্ষেত্রে আমাদের সেই স্কোর বা সেই অ্যাসেস করে আমাদের দেখতে হয়, এবং তার বিভিন্ন ওষুধ রয়েছে, সেই ওষুধগুলো প্রয়োগ করতে হবে। এবং তার ক্ষেত্রে যদি দেখা গেল কোনো রকম সাইকিয়াট্রিক সমস্যা থাকলো, সেক্ষেত্রে আমাদের তার ওষুধও আমাদের প্রয়োগ করতে হতে পারে। এত ওই যে আমরা অনেকক্ষণ বসে বসে ইন্টারভিউ নিচ্ছি, আমরা তিনজনেই বসে রয়েছি হুইল চেয়ারে, পায়ে ঝিঝি ধরে। এই পায়ে ঝিঝি ধরে কেন? পায়ে ঝিঝি ধরা নিয়ে অনেক ধরনের এটা একটা উপসর্গ মাত্র। হ্যাঁ, এবং চশমার আড়ালে কে রয়েছে, মুখোশের আড়ালে কে, অর্থাৎ আসল উৎসটা কি জানতে হবে। এটা অন্য কোনো কারণ নেই তো।
বসে থাকলে পা ঝিঝি দেবে গেল, উঠতে পারছি না, সেটা ডায়াবেটিস নেই তো, ভিটামিনের কোনো ডেফিসিয়েন্সি নেই তো, কোনো স্পন্ডিলাইটিক কোনো চেঞ্জেস নেই তো কোমরে, সে কারণগুলো অনুসন্ধান করে দেখতে হবে। কারণ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই ধরনের পা ঝিঝি দ্বারা চলতে অসুবিধা হওয়া, রাত্রিবেলা শুতে গেলে দেখা পা ঝিনঝিন করছে, শুতে পারছি না, আমার হাত পা কেন, হাতও হতে পারে, কার্পাল টানেল সিনড্রোম যদি হয় কখন তার জন্য হতে পারে, এগুলো কিন্তু খেয়াল করে দেখতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। আর আমাদের মডার্ন লাইফস্টাইলে স্পাইন কতটা এফেক্টেড হচ্ছে? শীত দ্বারা না থাকলে মানুষ সোজা থাকতে পারে, সুতরাং কিন্তু spine শীত দ্বারাই তো based- এখন আমরা এরমভাবে হ্যাঁ। কম্পিউটার চালাচ্ছি, ঠিক, হ্যাঁ। বাথরুমে গিয়ে এরমভাবে মোবাইল দেখছি, মানে বিভিন্ন ভাবে আমরা শীত দ্বারার প্রতি যত্নশীল নই, না, সেটা বোঝা আমার যাচ্ছে। মেরুদণ্ড সোজা রাখতে গেলে সবসময় চরিত্রটাকে সোজা রাখতে হবে, সেজন্য ওর মধ্যে দুটো পারস্পরিক মতো একদম আঁকড়ে ধরে রয়েছে। প্রথম কথা বলে রাখতে হবে যে যে আমাদের বসার হ্যাবিট, এটা একটা গণ্ডগোলের জায়গায়, এতক্ষণ ধরে কম্পিউটার সামনে বসে থাকা, এটা কিন্তু একটা বিশাল একটা ফ্যাক্টর, যেটা আমাদের যে কী বলবো, যে আমাদের কার্ভেচারটাকে অল্টার দেখা যাবে যে আমাদের কার্ভেচারটা, যে সার্ভাইকাল যে নর্মাল যে থাকে, যে কার্ভেচারটা স্ট্রেট হয়ে যাচ্ছে, দীর্ঘ সময় একই সময় বসে থাকার জন্য এই ধরনের সমস্যাটা দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং কারো স্কোলিওসিস ডেভেলপ করছে, কারণ কাইফোসিস ডেভেলপ করছে, সেইগুলোর প্রতি কিন্তু আমাদের লাইফস্টাইল মডিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখা গেছে যে ওয়ার্ক ফ্রম হোম বা ওয়ার্ক ইন দ্য ওয়ার্ক প্লেস, এই ক্ষেত্রে প্রলংড ইউজ অফ কম্পিউটার, প্রলংড ইউজ অফ ল্যাপটপ, এগুলো কিন্তু আমাদের পরিমিতি বোধ আনতে হবে। মানে সব কিছুই কিন্তু প্রয়োজনের অতিরিক্ত যেটাই, সেটাই কিন্তু বিষ শরীরের পক্ষে। একটা জিনিস আমরা মাঝে মাঝে শুনতে পাই যে বলে যে রাত্রেবেলা শুলেই পাটা প্রচণ্ড ছটফট করে, এই রেস্টলেস লেগ সিনড্রোম। না, ছটফট করা যেটা হচ্ছে অনেক ধরনের কারণ হতে পারে, এটা প্যারাসোমনিয়া, স্লিপ ডিসঅর্ডারের মধ্যে পড়ে। এখন ইংরাজি পরিভাষা রেস্টলেস সিনড্রোম কথাটা মানে হচ্ছে কি, যে শুয়ে থাকলাম মানে পোকা কিলবিল করছে পায়ের মধ্যে, কেউ মাসাজ করে দিলে আরাম লাগে, হাঁটলে আরাম লাগে, হাঁটলে অনেকখানি উপশময়। কমনেস্ট কজ হচ্ছে অ্যানিমিয়া, কমনেস্ট কজ। অনেক সময় অ্যানিমিয়ার কারণ খুঁজতে দেখা গেল হয়তো কিডনি ডিজিজ রয়েছে, কিডনি ডিজিজ আছে দেখতে হয়তো ডায়াবেটিস আছে, এছাড়া অন্যান্য কারণে হতে পারে, কারো যে লাম্বার স্পন্ডাইলিটিস সায়াটিকা থাকে তার হতে পারে, পার্কিনসন ডিজিজ তাদের থাকলে হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে দেখতে হবে যে কী কারণের জন্য হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে ডাক্তারবাবু, সায়াটিকা নার্ভ। এই যে রাতেরবেলা ঝিনঝিন কোমর থেকে পা অবধি টন করে ব্যথা লাগে, এটার কি তবে কিন্তু দেখতে হবে সেটা সায়াটিকের ব্যথাটার জন্য অনেক কারণ দেখতে হবে আমাকে। কিছু না কিছু পেশেন্ট এসেছেন, তার একজন কোমরে ব্যথা বাদি ব্যথা নামছে, জাস্ট ওই সায়াটিকের ব্যথা বা ট্র্যাকশন দিলে কিন্তু দেখানো চলবে না, দেখতে হবে কী কারণের জন্য হচ্ছে। তখন দেখা গেল তার একটা অ্যানিমিয়া রয়েছে, অ্যানিমিয়ার অনুসন্ধান করতে দেখা গেল তার মাল্টিপল মায়োলোমা বলে এক ধরনের রক্তের ক্যান্সার রয়েছে। সুতরাং সেই কোমরের ব্যথাটার উৎস কিন্তু সেই ক্যান্সার, তার ট্রিটমেন্ট করতে হবে। এখানে সায়াটিকা চিকিৎসা শুধু ফিজিওথেরাপি করলে বা শুধু ট্র্যাকশন দিলে বা একটু ওষুধ দিলে কিন্তু হবে না, মূল অসুখটাকে শনাক্তকরণ করতে হবে, তার চিকিৎসা করতে হবে। সুতরাং আবার কারো ক্ষেত্রে দেখা গেছে যে কোনো সময় যে একটা অ্যাবসেস রয়েছে, পুঁজ জমা রয়েছে, কোমরে ব্যথা কিন্তু ঠিক জায়গাটা পিন পয়েন্ট করতে পারে। কিছুদিন আগে আমার আন্ডারে ভর্তি হয়েছিলেন, একটা পেরিয়ানাল অ্যাবসেস ছিল, সবসময় খালি বারবার বলছেন কোমরে ব্যথা, কিছু পাওয়া গেল না, কিন্তু একটা গেল এক্সামিনেশন করে একটা পেরিয়ানাল অ্যাবসেস রয়েছে, সেখান থেকে যন্ত্রণা শুধু, সেই ক্ষেত্রে ডিনসিশন অ্যান্ড ড্রেনেজ অ্যান্টিবায়োটিক সেই ক্ষেত্রে দরকার। সুতরাং প্রতিটি কারণ কিন্তু অনুসন্ধান, প্রতিটি কেসের থেকে আলাদা, উপসর্গ হয়তো এক, আবার একজনের এরকম হয়েছে কোমরে ব্যথা, পা দিয়ে ব্যথা নামছে, ট্র্যাকশন, হাত দিয়ে দেখা গেল পালসে রেগুলারিটি রয়েছে, সেখানে হলো এট্রিয়াল ফিব্রিলেশন বলে একটা অসুখ রয়েছে, সেখান থেকে ক্লটটা পায়ে চলে গেছে, ক্লটটা পায়ে চলে যাওয়ার জন্য আস্তে আস্তে গ্যাংগ্রিন হতে আরম্ভ করেছে, তখন পাটা কেটে বাদ দিতে হলো। হ্যাঁ, আমি যে হাসপাতালে কাজ করি সেখানে উনি ভর্তি হয়েছিলেন। সুতরাং দেখতে হবে যে পায়ের যখন ব্যথা ঝিনঝিন করছে, পায়ের পালসটাকে হাত দিয়ে দেখতে হবে রক্ত চলাচল ঠিক আছে কি না। তখন রক্ত চলাচল ঠিক ছিল না, এবং সেই ক্ষেত্রে দেখা গেল যে রিপিটেড শাওয়ার অফ এম্বলিজম ফ্রম দ্য হার্ট পায়ে চলে গেছে, অনেক সময় মাথায় যায়, তাই কার্ডিওএম্বলিক স্ট্রোক বলা হয়, মানে পায়ে চলে গেছে। সুতরাং সেই ক্ষেত্রে আগে দ্রুত চিকিৎসা ব্যবস্থা করতে হবে, কারণ গ্যাংগ্রিন হয়ে গেলে আর কিছু করার নেই, সেক্ষেত্রে বিলোনি অ্যাম্পুটেশন করতে হয়েছিল। সুতরাং লো ব্যাক পেন সায়াটিকা আমরা খুব ক্যাজুয়ালি নিই, সবসময় এই ট্র্যাকশান, হিট প্যাক, ফিজিওথেরাপি কারণটা বার করতে হবে, কারণ এগুলো প্রতিটি কারণ থেকে আলাদা হতে পারে। এবার ডাক্তারবাবুর অন্য দিক নিয়ে আমরা আলোচনা করি। ডাক্তারবাবু এই ডাক্তারির পাশে শিল্প চর্চাও করছেন দীর্ঘদিন ধরে। তো ডাক্তারবাবু কবে থেকে শুরু হলো আপনার এই জার্নি? নিশ্চয়ই ছোটবেলা থেকে? ছোটবেলায় আমরা প্রকৃতির মধ্যে মানুষ হয়েছি। যখন আমরা মফস্বলে থাকতাম তখন আমার বাবা সরকারি চাকরি করতেন, আমার বাবা
পিজি ডিরেক্টর ছিলেন প্রফেসর ডি সেন। হ্যাঁ, তো ওনার সম্বন্ধে অনেক লেখা, ওনার সম্বন্ধে ওড়িশান, ওনার নামে গোল্ড মেডেল সবই রয়েছে। তো ওইখানে আমরা যে উন্মুক্ত মাঠে খেলে বেড়াতাম, এবং এই মধ্যে দিয়ে কিন্তু প্রকৃতি আমাদের মধ্যে দিয়ে সব কিছু শিখিয়ে দেয়। আমরা কিন্তু খুব একটা স্কুলে টুলে যেতাম না, আমরা স্কুল ছুট বলতে যাবো ঠিক তাই ছিলাম। ওই স্কুল চলছে কিন্তু আমরা মাঠেই খেলে বেড়াচ্ছি, সুতরাং পুকুরে পাশে দৌড়াচ্ছি, ওইখান থেকে গাছে উঠছি, বা কি বলবো প্রতিমা বানিয়ে পুজো করছি। এটা কোথায়? এটা জলপাইগুড়ি, বহরমপুর, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আমাদের স্কুলও চেঞ্জ হচ্ছে অনেকবার। আর ডাক্তারবাবু গান শিখলেন কার থেকে? গানটা তো আমাদের মনে হয় প্রকৃতি আমাদের গান শিখিয়ে দিয়েছে। প্রকৃতির মধ্যে যে সমস্ত যে বার্তা থাকে, সে কান পাতলেই মনে হয় যে কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি, আকাশ ভরা সূর্যতারা। দেখবেন সমস্ত প্রকৃতির মধ্যে রবীন্দ্রের গানের মধ্যে লেখা রয়েছে যে আকাশ ভরা সূর্যতারা, বিশ্ব ভরা প্রাণ। লাস্ট লাইনটা দেখবেন, কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি। ঠিক আছে, প্রকৃতি কিন্তু আপনাকে শিখিয়ে দেবে। গানের মধ্যে কান পাততে হবে, কান পাতলে বিভিন্ন ধরনের। আমার ডাক্তারি গুরুরা যেমন অসামান্য, আমার ডাক্তারি গুরু আমার বাবা প্রফেসর ডি সেন। আমার গানের গুরু, আমার বাবার গলায় কোনো সুর ছিল না, কোনো সুর ছিল না, বেসুরও গলা ছিল, কারণ জীবনটা তার সুরে বাঁধা ছিল। এবং সুরে বাঁধা জীবন মানে আমি দেখিনি কখনো বাবাকে কখনো দেখিনি যে কোনো ব্যাপার নিয়ে খুব বিশাল কোনো এক্সাইটেড হয়ে যেতে। আমার সুরে বাঁধা জীবন, ঠিক সময় হাসপাতালে যাওয়া, 8টার মধ্যে হাসপাতালে পৌঁছে যাওয়া, 3বার করে রাউন্ড দেওয়া, প্রতিটি পেশেন্টের কুশল রাখা। আমি বাবার কাছে 1 বছর হাউস ট্রাস্টশিপ করেছি, আমার আগে বাবা পৌঁছে যেতেন। বাবার গাড়ি আসতো, বাবা ডিরেক্টর ছিলেন, তার বাবার গাড়ি আসতো, তো সেই গাড়িতে উঠতে দিতেন না কোনো দিনও। আমি আজ পর্যন্ত বাবার গাড়িতে উঠতে পারিনি, আমি যেতাম মেট্রো করে, বাবা যেতেন ডিরেক্টরের গাড়ি করে। তার থেকে জীবনের ছন্দটা আমরা পেয়েছি। সুতরাং চোখের সামনে যে ফুলের মতো সহজ সুরে জীবনমম উঠিবে পুড়ে, প্রভাতমম উঠিবে পুড়ে, যে সুরের ছন্দটা তার জীবন থেকে আমি পেয়েছি। আমার 3 ভাই বোন আমরা পেয়েছি, আমার দিদি থাকেন বাইরে, আমার বোন, আমি 3জনেই পেয়েছি। সুতরাং এই যে সুরে যে ছন্দ, চোখে যদি সামনে ইলাস্ট্রেশন থাকে, এবং তার গলায় বললাম যে কোনো সুর নেই, কিন্তু তিনি সত্যি শিল্পী ছিলেন। কেননা ডাক্তারির সাথে উনি এমনভাবে জীবনটাকে বেঁধেছিলেন, রোগী দেখার নিয়ম, অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, পলিক্লিনিক, প্রতিটি জিনিস তার সুরে বাঁধা ছিল, ছন্দে বাঁধা ছিল। তার কোনো তো ব্যতিক্রম হয়নি। এই যে এত বছর পিজিতে উনি ছিলেন, কত 22-23 বছর ছিলেন উনি, ডিরেক্টর ছিলেন 6.5 বছর, কোনো তার ব্যতিক্রম হতে আমি দেখিনি। ঠিক প্রত্যেকদিন 8টায় বেরোতেন, রাত ফিরতে 8:30 9টা হতো। এই একই ধারে, কোনো 10টা, কোনো দিন 11টা রাত্রিবেলা, মানে একদম ঠিক এই ধাতেই চলতো। আর এছাড়া গানের গুরুর কথা বলতে হয়, সুচিত্রা মিত্র আমার গানের গুরু। ঠিক আছে, তার কাছে বহুদিন আমি শিখেছি, এবং উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। এবং তার সাথে আলাদা করে বলবো কি, আমি কিছু লেখা আমি দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে তার সাথে কত নিবিড় সম্পর্ক ছিল আমার। এবং আমি এমডি পাস করার পর প্রথম পেশেন্ট ছিলেন উনি আমার। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এবং কি অসুখ ছিল ওনার? রেগুলার চেকআপের ও, জন্য, রেগুলার চেকআপ। আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল। আচ্ছা আচ্ছা। কত 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 আমাদের চেয়ে কত 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 বড়, সব দিক দিয়ে বড়, মানে মনের দিক থেকে, মানুষ হিসাবে, শিল্পী হিসেবে বিশাল মাপের মানুষ। হ্যাঁ, কাছ থেকে যারা না দেখেছে তারা বুঝবে না। আমার শান্তিদেব ঘোষ, আমার ডিপ্লোমার এক্সামিনার। শান্তিদেব ঘোষ রবীন্দ্রনাথের ডাইরেক্ট শিষ্য, উনি আমার এক্সটার্নাল এক্সাম, ডিপ্লোমা যখন দিয়েছি আমি তখন এমডি করি, তখন আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি। তারপরে পূর্বাদাম, মনোজ মুরলী নায়ার, স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, শ্রমিক পাল, সুরঞ্জন রায়, ক্লাসিক্যালে অনেকে, স্বপ্না ঘোষাল, সুমিত্রা, আমার বহু লোকের কাছে আমার শেখা। নজরুলগীতি, আধুনিক, রবীন্দ্রসঙ্গীত ডিপ্লোমা হয়েছে আমার 1997-এ। তারপর থেকে বহুদিন তাদের সান্নিধ্যে আমি বহু জিনিস আমি শিখেছি। এবং রবীন্দ্রসঙ্গীতে বিভিন্ন টাইপ আছে। ধ্রুপদের জন্য সুবিনয়ের ছেলে সুরঞ্জন রায়ের কাছে শিখেছি, ক্লাসিক্যালে ফোক আধুনিকের জন্য শ্রমিক পালের কাছে শিখেছি, নজরুলগীতি স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কাছে শিখেছি, বিভিন্ন ক্লাসিক্যাল আরেকজনের কাছে শিখেছি। এই সময়ের মধ্যে বার হয়ে গেছে। তো কী করে সময়টা কেটেছে, আসলে আমার যেটা মনে হয় যে প্রকৃতি আমাদের সুর দিয়ে বেঁধে দিয়েছিল মনের মধ্যে, প্রকৃতি। তো ডাক্তার, আপনার একটা গান তো শুনবোই আমরা। গান তো শুনে, কিন্তু আমার তার আগে আমি কয়েকটা জিনিস দেখাতে। হ্যাঁ, নিশ্চয়ই ডাক্তার, নিশ্চয়ই। ডাক্তার অনেক যে জিনিস এনেছেন, মানে প্রেশিয়াস কিছু জিনিস এনেছেন আমাদেরকে দেখানোর জন্য এনেছি। কারণ এগুলো কোথাও আমি টিভিতে প্রায়ই দেখেছি, এগুলো আমি কাউকে দিই না, কারণ এগুলো আমার কাছে সংরক্ষিত লেখাই থাকে। যেমন এগুলো হচ্ছে সুচিত্রা মিত্রের সাথে আমার বিভিন্ন সময়ের ছবি। সুচিত্রা দেবীর সাথে আর কখনোই আমাদের এই প্রশ্নটা করার সৌভাগ্য হবে না, যেহেতু আপনি অনেক দিন সময় কাটিয়েছেন। উনি লোকসঙ্গীত বা লোকগানকে কিভাবে দেখতেন?
লোকসঙ্গীতের গান একটা নেই তা বললে হবে না, নেই। উনি যেমন একটা লোকসঙ্গীত ঠিক বলবো না, সেই মেয়ে গানটি কৃষ্ণকলি গিয়েছেন, আর অন্যান্য গান আপনি শুনতে পাবেন, যেমন একটা ওনার গানে উপাসনার গান গেছে, সেটা লোকসঙ্গীত ঠিক বলবো না, উপাসনার গান। সেক্ষেত্রে উনি যেমন একটা গান আছে, এগো দরদি আমার মন কেন উদাসী হতে চায়, আমি বলছি একদম লোকসঙ্গীত, ধরে নিন বাউল গান বা ভাটিয়ালি বা ভাওয়াইয়া, কারণ এইগুলোর প্রভাব রবীন্দ্রনাথের গানে ভীষণ সবই তো না, হ্যাঁ সব গানের মধ্যে উনি এগুলো গিয়েছেন, তো প্রতিটি গানই প্রতি ধরনের গানই উনি গিয়েছেন, তবে টপ্পার গান খুব একটা উনি পছন্দ না, করতেন না। এটা তো একটা অন্য সামাজিক বিতর্কিত না জায়গা। সমান না বিতর্কিত না, মানে উনি বলতেন যে টপ্পার কাজ থাকলে বাণীটা হারিয়ে যায়, সুরের প্রাধান্যে বাণী হারিয়ে যায়। কথার ওনার বক্তব্য ছিল যে সুরের প্রাধান্যে বাণীর মর্মার্থ হারিয়ে যায়। রবীন্দ্রসঙ্গীত তো মেনলি তো বাণী প্রধান গান, এবং সেখানে বাণীটাই মেনলি তাৎপর্য বহন করে। যদি সেখানে যদি টপ্পা বা বেশি রকম আমার সুরে কারুকার্য গমক থাকে, তাহলে বাণীটা অনেক সময় হারিয়ে যায়। আমি করে শোনাচ্ছি আপনাকে, এক্ষুনি আপনি বুঝে না, আপনার সাথে যেমন আমরা এখন প্রতিদিন ভাবে পরিচয় হলো, একটা গান গিয়ে এরা পরকে আপন করে আপনার পর, বাহিরে বাঁশির রবে ছেড়ে যায় ঘরেরা, পরকে আপন করে আপনার পর। এটা টপ্পার গান, ঠিক আছে। তাহলে পরকে আপন করে আপনারে পর। তারপরে গান ভালোবাসে সুখে দুঃখে ব্যথা সহে হাসি মুখে, ভালোবাসে সুখে দুঃখে ব্যথা সহে হাসি মুখে, মরণের করে চির জীবন নির্ভরেরা, পরকে আপন করে আপনার পর, মরণে করে চিরজীবন নির্ভর। কি কথা সুন্দর গান। হ্যাঁ, ব্যথা সয়ে সুখে মরণকে করে চিরজীবাণু নির্ভর। কি অসামান্য কথা লেখা রয়েছে গানটার মধ্যে, মর্মার্থ অনুধাবন করা যায়, মরণকে করে চিরজীবাণু নির্ভর। সাংঘাতিক কথা, অপূর্ব ডাক্তারবাবু। আর একটা কথা হচ্ছিল আমাদের কিছুক্ষণ আগে, এই ইন্টারভিউটা শুরু করার আগে, যে মিউজিককে ব্যবহার করা চিকিৎসায়, এটা নিয়ে কিছু কাজ হচ্ছে। নিশ্চয়ই, হ্যাঁ, এটার ব্যাপারে ইউজ করা হয়, পার্কিনসন্সে হচ্ছে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারে হচ্ছে, তারপর ডিমেনশিয়াতে রয়েছে, হ্যাঁ, তারপর ডিপ্রেশনে রয়েছে, হ্যাঁ, অ্যাংজাইটি ডিসঅর্ডারে রয়েছে, বহু এটা আলাদা। যেমন রিদমিক স্টিমুলেশন থেরাপি, যদি একটা পার্টিকুলার পার্কিনসন্সের ডিজিজ আমাদের দেখা যাচ্ছে, গেটের আমাদের কিন্তু একটা রিদমের প্রবলেম রয়েছে, পাওয়ার ভালো থাকছে কিন্তু রিদমের সমস্যা, ব্র্যাডিকাইনেশিয়া, ডিজিটিভ ট্রেমার, তিনটা যে উপসর্গ পার্কিনসন মেন সিমটম। এই হাঁটার যে ছন্দের যে সমস্যা, সেই ছন্দটাকে ফিরিয়ে আনা যায় রিদমিক স্টিমুলেশন থেরাপি। সেরকম আবার যে আমাদের যেই মেলোডিক ইন্টোনেশন থেরাপি ইন স্পিচ, ইন অ্যাফেশিয়া, মোটর অ্যাফেশিয়াতে যখন স্ট্রোকে বাকশক্তি চলে যাচ্ছে, মেলোডিক ইন্টোনেশন থেরাপি, এটা কিন্তু মিউজিক থেরাপির মাধ্যমে আমরা করতে পারি। সুতরাং দেখা গেছে যে নিউরোনাল প্লাস্টিসিটিগুলো অনেক বেশি অ্যাক্টিভেটেড হচ্ছে, যে নিউরাল প্লাস্টিসিটি, নিউরাল ওয়ান্স ডেড আর ডেড ফর এভার, সেজন্য অন্য যে ব্রেনের সেলগুলো যাওয়ার অ্যাক্টিভ হচ্ছে, নিউরোনাল প্লাস্টিসিটি বলা হচ্ছে, সেগুলো মিউজিকের মাধ্যমে কিন্তু অনেকখানি আমরা পুনরুজ্জীবিত করতে পারি। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আজকে বিশ্বাস করুন একটা অন্যরকম এপিসোড হলো। আমরা এতদিন চিকিৎসা নিয়ে এত আলোচনা করেছি, যদিও মজা করে আলোচনা করেছি, আজকেও দারুণ মজা করে আমরা আলোচনা করলাম, কিন্তু অনেক কিছু জানলাম, চিকিৎসার বাইরেও আমরা প্রচন্ড সমৃদ্ধ হলাম, এবং এই ঘরটার মানে বাতাবরণটাই পাল্টে গেল, পরিবেশটা অন্যরকম, উপাসনার পরিবেশের মতন হয়ে গেল আপনার জন্য। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আর হুইল চেয়ারটা সম্বন্ধে অল্প কিছু অন্তত বলুন। আমি জানি খুবই কষ্ট করে আজকে আপনি হুইল চেয়ারে বসেছেন, মানে আমরা জোর করে বসিয়েছি, কিন্তু কেমন লাগলো বলুন হুইল চেয়ারে বসে? আপনি যে চেয়ারে বসে আনন্দ পান, সেই চেয়ারটা আপনাকে ভালো।
আপনারা যদি মাটিতে শুয়ে আনন্দ পান সেটাই ভালো। তো কেমন লাগলো আমাদের এই পর্ব আপনারা কমেন্টে জানান, আর অবশ্যই প্লিজ একটু শেয়ার করুন আমাদের এই এপিসোডগুলো, যাতে আমরা খুব তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইবার্স রিচ করতে পারি। তার সাথে যারা এই বড় এপিসোড দেখতে চান না, খুব টু দ্য পয়েন্ট এপিসোড দেখতে চান, তাদের জন্য আমাদের নতুন একটা চ্যানেল রয়েছে ইনজেকশন শর্টস, যেটার লিঙ্ক এই ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেটাও গিয়ে সাবস্ক্রাইব করে নিন। আজকের মতন এখানেই বলবো টাটা বাই বাই, বিদায় নিচ্ছি। আমি সায়ন, আমি কুশল, কিন্তু আজকে অন্যভাবে বিদায় নেব। আজকে ডাক্তারবাবুর গান নিয়ে আমরা বিদায় নেব এই পর্ব থেকে। আমরা তো সবসময় রবীন্দ্রসঙ্গীতে মাতামাতি অনেক বেশি হয়, কিন্তু আর পঞ্চকবির গানও কিন্তু রয়েছে। না নজরুল আসবেনি, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন। তো একটি কথা, এখন তো অত আলোচনা করার সময় না, আলাদা একটা পার্সপেক্টিভ মানে পরে আলোচনা হবে। এগুলো সে আলোচনা করলে এগুলো শেষ হয় না, বুঝতে পারলেন তো? ওটা ডাক্তারি নিয়ে আলোচনাও শেষ হয় না, আর্ট নিয়ে আলোচনাও শেষ হয় না, কোনো কিছু শেষ নেই। এগুলো মানে অসীম গানের বলে, যেটা বলা হয় অসীম, ঠিক আছে? তো নজরুল কিন্তু রবীন্দ্রনাথকে খুব শ্রদ্ধা করতেন, এবং রবীন্দ্রনাথকে বলতেন শ্রী শ্রী রবীন্দ্রনাথ। একমাত্র উনিই বলতেন শ্রী শ্রী রবীন্দ্রনাথ, এবং সবসময় ওনার পক্ষে একটা গীতবিধান থাকতো, ওনার সঙ্গে গীতবিধান ওনার রচনাবলী বা ওনার রচনাগুলো থাকতো, খুব শ্রদ্ধা করতেন। এবং দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে রবীন্দ্রনাথ এবং নজরুলের গানের মধ্যে কিছু শব্দ বা কিছু ভাব একদম একদম মিলিয়ে মিশে গেছে। তো এই যখন আমরা বিদায় নিচ্ছি, আমরা একটা সেরকম একটা মনে রাখার একটা স্মৃতি নিয়ে আমরা শেষ করি। যেমন নজরুল একটা গান গেয়েছেন, আমি চিরতরে দূরে সরে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে সরে যাব, তবু আমারে দেব না ভুলিতে। রবীন্দ্রনাথ। তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে, মনে রেখো, যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতো, আছি না আছি, মনে রেখো, যদি জল আসে আখি পাতে, যদি জল আসে আখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো।